অবশ্যই যাবে। A3 মানে E1 যেটা আপনি বানাইছেন সেটা A3 স্ট্যান্ডার্ড সাইজ অনুযায়ী মেজারমেন্ট নিয়ে ওইটাকে অ্যাডজাস্ট করে দিবেন। তবে আমি মনে করি এটা না করে A3 কিন্তু ডিফারেন্ট একটা থাকার কথা। অনেক ক্ষেত্রে কিছু কিছু রেবিট ভার্সন ইনস্টল করলে কিছু কিছু এরকম ফ্যামিলি মিসিং হয়, সেগুলো অনলাইনে গিয়ে A3 অনেক ফ্রি টাইটেল বক্স দিয়ে রাখা আছে, ওটা একটা লোড করে নিয়ে তারপর ওখানে যদি আপনি একটা টেক্সট ঠিক করেন তাহলে প্রিন্টিং সাইজ আমরা যদি একটা টাইটেল বক্স অনলাইন থেকে ডাউনলোড করে নিয়ে তারপর ভিতরে টেক্সট গুলো আমরা আমাদের মতো চেঞ্জ করতে হবে, আউটার যে সাইজ ওটা প্রিন্টিং সাইজ একটা ব্যাপার, তো ইন্টারন্যাশনালি A3 যে স্ট্যান্ডার্ড সাইজ তার সাথে তো ওটা নিখুঁত ভাবে ড্র করা থাকে, তা আউটারটা ফিক্স রেখে তারপর ভিতরে অ্যাডজাস্ট করলে কাজটা সহজ হয় আর কি। আর নতুবা A3 মেজারমেন্ট সার্চ দিলে অনলাইনে পাওয়া যাবে, সেটা অনুযায়ী নিজেও বানিয়ে নেওয়া যায়, এরকম ব্যাপার না। এবার আমি দেখি এই যে আমরা এতটুকু করলাম না, এবার এটাকে যদি আমি কি করবো, লোড ইন্টু প্রজেক্ট। হ্যাঁ ঠিক আছে, জাস্ট এ মিনিট, এটা যেটা আমি সেভ দিই, লোড ইন্টু প্রজেক্ট, এটা কি কোনো পরিবর্তন করছিলাম সাইজ, করছিলাম তো মনে না। আচ্ছা, তো লোড ইন্টু প্রজেক্ট যেটা আমরা দিছি, দেওয়ার পরে এখন এটাকে আমি সিলেক্ট করি, ভিউপোর্ট যেটা 1 আছে, ভিউ টাইটেল ভিউপোর্ট 1, এটা লোড হয় নাই, এটা হয় নাই, এটা হয়তো মানে ওর একটা টেকনিক্যাল ফল্ট হতে পারে। হ্যাঁ, এই যে এটা এখান থেকে যখন আমি লোড ইন্টু প্রজেক্ট দেবো সাথে সাথে এখানে লোড হয়ে যাবে। তারপর শুধু আমি এখান থেকে কি করবো, আমি টেকনিকটা দেখা রাখতেছি, এটাই সিস্টেম, এটা কোনো কারণে এখানে ইস্যু হচ্ছে। এই ভিউপোর্ট যেটা আছে এখানে যেটা আছে ভিউপোর্ট 1 টাইটেল বক্স 1 না, তো এটাকে সিলেক্ট করে আমি যখনই এটাকে যখন যাবো ভিউপোর্ট 1 টাইটেল ভিউ টাইটেল 1 একটা আমি দিই, আমার কি নাম দিছিলাম এটা, ও আচ্ছা, ওটার নাম দিচ্ছে আমার 1 আন্ডারস্কোর 1, এটা শুধু ভিউ টাইটেল নাম ছিল, এটা ভিউ টাইটেল 1 দেওয়ার সাথে সাথে চেঞ্জ হয়ে গেছে, তাই না? বুঝে গেছে জিনিসটা? হ্যাঁ, এই হচ্ছে বিষয়। তাহলে আমাদের এটা রেসপেক্টে এটা বড় হয়ে গেল, ছোট থাকলো না। এরকম এখন যে সাইজ দরকার, যত বড় সাইজ দরকার আমাদের ওই সাইজ আগে থেকে ফ্যামিলি বানায় রেখে আসি। এই চিকন লাইনটা এটা, এটা দুটো প্রসেস, একটা হচ্ছে আমি এটাকে এভাবে করে ছোট ছোট বড় করতে পারি, আর যদি মনে করেন দেখতে চাই না তাহলে এখানে লাইনটাকে আমি সিলেকশন লাইন অফ করে দিব, দূরে চলে যাবে। না, এটা এটা ঘটনা হচ্ছে কি, প্রথমে আমরা এটাকে সিলেক্ট করার চেষ্টা করি, সিলেক্ট হয় না, এটাকে ড্রয়িংটাকে সিলেক্ট করতে হয়, ড্রয়িং সিলেক্ট করে ওই অ্যাক্টিভিটি হয়, তখন এটাকে আমার ডানে করা যায়। সো এই মিস্টেকটা খুব কমন মিস্টেক, এটা আসলে মানে ড্রয়িং সিলেক্ট করলে দেন এ সিলেক্টেড হয়। ক্লিয়ার? আচ্ছা তাহলে আচ্ছা আমরা হ্যাঁ রেন্ডার করছি, সিটি আউটলাইন আছে। হ্যাঁ, আমরা যখন করব এখানে হচ্ছে যে র মডেলটা ওকে করব, জাস্ট একটা মিনিট। হ্যালো, হ্যাঁ এই দেখাতে মানে আছে কিনা ধরেন।
আচ্ছা ঠিক আছে। তো যেটা বলতেছিলাম, তো এটা তো বোঝা গেছে, এরপরে পরের প্রশ্ন চলি। হুম হুম। বাইরে সেট করতে হয় তখন আমি এটা আবার স্কোর দিচ্ছি, হ্যাঁ তখন হচ্ছে এখানে একটু মডিফিকেশন করতে শীটে বা এখানে থ্রি তো এটা এখানে যেটা সো এরিয়া এটা হুম তো তো রেড করছি আর কি সুন্দর এটা আসলে আচ্ছা আমি একটু আমি আচ্ছা আমি বলি, প্রথমত এটা রেন্ডার নেওয়ার পদ্ধতিটাতে একটা ভুল আছে, পদ্ধতিগত একটা ভুল আছে। ভুলটা হচ্ছে প্রথমে আমরা যখন রেন্ডার দিই, যখন অথবা রেন্ডার যখন দিব, দেখাইছিলাম, আমি আবার একটু দেখাই। প্রথমে ক্যামেরা ধরতে হবে, এটা কি ক্যামেরা ধরা হয়েছে? ফার্স্ট মিস্টেক, ক্যামেরা ধরে, কারণ এটা তো আমরা আমরা যখন এভাবে দেখি, এটা থ্রি না, এটা হচ্ছিল অর্থোগ্রাফিক, নট পার্সপেক্টিভ। আমি যদি পার্সপেক্টিভ ক্লিক করি তখন কিন্তু ওর লুকটা পার্সপেক্টিভের মতো করে আসে। অর্থোগ্রাফি কিন্তু প্রত্যেকটা লাইন প্যারালাল থাকে, পার্সপেক্টিভে কি হয়, 1 পয়েন্ট বা 2 পয়েন্ট, এটা অ্যাঙ্গুলার, একটা অ্যাঙ্গুলার তৈরি হয়, ঠিক না? অর্থোগ্রাফিকে মাঝে মাঝে ঘটনাটা ঘটে, মানে অর্থোগ্রাফি থাকলে একবার চলে, কারণ এগুলো এগুলো সহজ চলে আসে তো অনেক বড় স্ক্রিন, এই জন্য এগুলোকে হাইড করে দিতে হয়। হ্যাঁ, তারপরে এগুলো তো আমার এখানে কোনো কাজ আসবে না, পার্মানেন্টলি হাইড করাটাই উত্তম, ঠিক আছে? পার্মানেন্টলি হাইড করাটাই উত্তম। এটা আমি করবো এই তো। এবার আমি যদি এটাকে অর্থোগ্রাফিক না করে এটাকে পার্সপেক্টিভ দেখি, এটাকে অনেক বেটার লুক দেখাতে না, এটা কিন্তু একটা ভ্যানিশিং পয়েন্ট আছে, ঠিক আছে? আপনার যে থ্রি ডি প্রত্যেকটা অলমোস্ট সবগুলো মোরালেস অর্থোগ্রাফিক, হ্যাঁ, এটা পার্সপেক্টিভ হয় নাই। আচ্ছা, এটা কিন্তু প্রথম সমস্যা। এবার আসি, আমি এটাকে একটু ক্যামেরা সেট করি, ক্যামেরা ধরে এই যে ক্যামেরাটা আমি সেট করলাম, তো বিল্ডিং এ ভিটা তৈরি হলো, ঠিক আছে? আমি কালো স্ক্রিনে কাজ করতে বুঝছি, হ্যাঁ, মানে আমার চোখে একটু ইস্যু হয়, এটা এভাবে রাখলাম। লাগলে আমি যদি লাইট অন অফ, মানে সানলাইট যদি কিছু করতে চাই সেটা করতে পারি, এবং এটা যদি আমরা সেটা দেখতে চাই, হ্যাঁ, তাহলে এটা হচ্ছিল, এটা হচ্ছে আমাদের থ্রি ভিউ ধরার প্রসেস, ক্লিয়ার? এবার এই যে এটা আমরা ক্রিয়েট করলাম, ক্যামেরা ধরলাম, ক্যামেরা ধরার সাথে সাথে কি করছে জানেন, এই থ্রি ভিউ ওয়ান নামের জিনিস তৈরি করছে, ক্লিয়ার? আমি যতগুলো ক্যামেরা ধরবো ততগুলো এখানে তৈরি হবে। এটাকে আমি ডাবল ক্লিক করি, এটা আসবে, এবং এটা আমি কিসে ইউজ করতে পারবো, আমার শীটে ইউজ করতে পারবো। এগুলো যতগুলো ধরছে এগুলো একটা আসলে থ্রি না, সেগুলো অর্থোগ্রাফিক হয়েছে, অনেকটা স্ক্রিনশটের মতো নিয়ে রাখছে, যেটা হলো এটা অ্যাপিয়ারেন্সটা ভালো আসছে না। আর এটাকে যখন আমরা রেন্ডার করবো, রেন্ডার ডাবল আর কমান্ড রেন্ডার দিয়ে যখন আমরা এটাকে রেন্ডার করবো, এটা যেহেতু গ্রাফিক্স কার্ড নাই, এটা রেন্ডার কোয়ালিটি হয়তো ভালো হবে না, তারপরে মিনিমাম একটা জিনিস তৈরি হবে। এটা কি ব্যাপার, এইটুকু নট রেসপন্ডিং দিচ্ছে। হুম আচ্ছা, আসার পরে এবার এটাকে, এটা ভিডিও খেয়াল করেন, ক্লিয়ার? রেন্ডার হওয়ার পরে আমি এটাকে সেভ করবো, রাইট? এটাকে সেভ করবো, তো এখন সেভ টু প্রজেক্ট দিয়ে আমি এটা ওয়ান ওয়ান আছে, ওয়ান আমি টু দিই, ফর এক্সাম্পল দিলাম, এখানে টু তৈরি হয়ে গেছে কিন্তু, ঠিক আছে? তো এখন ওয়ান ওয়ান ছিল, আমি যখন ওয়ান টু তে দিলাম, তাহলে কিন্তু এটা কি, এটা লো রেজলিউশন হওয়া এরকম দেখাচ্ছে, বাট এটা আমি যদি আরেকটু ভালো ভালো দিতাম, এটা ডিলিট দিই। আমরা আসলে সেভ করবো তো আসলে এগুলাকে, ঠিক আছে? যেমন এটাকে আমি আবার একটু বেটার রেজলিউশন দেখি, এটা 318 পিক্সেল বাই 317 পিক্সেল এভাবে ছিল, ড্রাফট মোডে ছিল, এটাকে আমি একটু মিডিয়াম দিই, ঠিক আছে? আর প্রিন্টার মোডে দিয়ে 150 দিয়ে, তাহলে সাইজটা একটু বড় হবে।
আমি এই অবস্থায় যদি রেন্ডার দিই একটু সময় লাগবে আমার, যেহেতু এখানে ভালো করে গ্রাফিক্স কার্ড নাই, আমার কিছু জাস্ট চেক করার জন্য কি আছে। তারপরেও গ্রাফিক্স না থাকলেও লুমিয়ন বা D5 এর মতো এত লম্বা কাহিনী এখানে হয় না। আমাকে ফার্স্ট কাজ করার জন্য আমাকে কিছু না কিছু তৈরি করে দেয়, এই তৈরি হয়ে গেছে ইনফ্যাক্ট, তাই বুঝছেন। এটাকে আমি আবার সেভ টু প্রজেক্ট দিই, সেই যে আমি আবার 2 নম্বর দিই, তাহলে ইমেজটা এইভাবে করে সেভ হবে। এই যে এটা তৈরি হয়ে গেছে, এটা ডাবল ক্লিক করে আমরা খেয়াল করে দেখেন এবার, ঠিক আছে। আর ওই রেন্ডারিং এর ভিতরে একটু ডাটা নাচলে করলে এটা, আর যদি আপনারা, আমি দেখাই দিচ্ছি কিভাবে ইনস্টল করতে হয় ভিলে, আর ভিলেটাকে নাচলে করলে দুর্দান্ত দুর্দান্ত ভিউ এখানে আমার সম্ভব, ফটো রিয়েলিস্টিক প্রফেশনাল ভিউ। হ্যাঁ, এবার আমি এটা সেটা হয়ে যায়, নো ইস্যু। আমি এটা দেখাই দিই আপনাদেরকে, আমি করি যে নিউ শিট, এটা 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 ক্রিয়েট করলাম। হ্যাঁ, এবার আমি এখানে যাই, যাওয়ার পর আমি যদি এটাকে দাম এনে ছাড়ি, ইয়ে বুঝে গেছে। তো দিস আ থিং, এটা রেসপেক্ট দেখছেন কত বড় হয়ে গেছে এখন। আমি যদি এখানে গিয়ে যদি ভিউ টাইটেল 1, যে ডিফল্ট যেটা ছিল ভিউ টাইটেল নাম দিয়ে, দেখছেন এটা এই সাইজটা কিন্তু ঠিক ছিল, মানে আপনার পেজ সাইজ ওভার হতে ও তার রেসপেক্টে ওটা ছোট দেখাইছে, ঠিক আছে। নেক্সট পরপর, এটা নিয়ে কোনো কনফিউশন নাই তো। তারপরে এখানে আমি হচ্ছে বাইরেও ক্লাসটা দিচ্ছি, হচ্ছে এখন আমার হচ্ছে টেক্সচার ক্লাসটা একটা টেক্সচার, হ্যাঁ টেক্সচারটা আসবে প্যাটার্নটা শেষ করতে পারছি না। এই প্লাস্টারটা ইনসাইড প্যাটার্ন যেটা ভিতরে, বিকের মতো এটা আমি যদি ফটো রিয়েলিস্টিকে যাই তখন যে লুকটা দেয় সেই লুকটাকে আপনি পরিবর্তন চান। এটার ক্ষেত্রে এখন দেখা যাচ্ছে গ্রে, এটা কি পরিবর্তন চান? টেক্সচার 2D মোডে, এলিভেশন মোডে যাবো, সে আপনি সবগুলো সলিড দিয়ে রাখছেন এখানে। হ্যাঁ যেমন রেন্ডার দিচ্ছি এখানে ব্রিকের একটা প্যাটার্ন আছে, হ্যাঁ আমার কাছে সলিড চাচ্ছিলাম, ওকে এখানে বোঝা যাচ্ছে না আমার 3D গুলো আচ্ছা 3D গুলোতে আমি 3D যাই। আচ্ছা আপনি যখন নামাচ্ছেন সেই 3D গুলোতে এখানে আসছে, এই ব্রিকের একটা এটা ম্যাপিং এর জন্য হচ্ছে এটা। আচ্ছা আমি দেখা যাচ্ছি, বুঝছি। আমি একটু যদি দেখো যেমন ম্যাটেরিয়াল এসে আমি ওয়ালটা সিলেক্ট করে দেখি এখানে কি কি কাণ্ড ঘটাইছেন। এই যে প্লাস্টার যেটা, এখানে সারফেস প্যাটার্ন ব্যাকগ্রাউন্ড, সারফেস থেকে গ্রে, তাই তো। আর টেক্সচার এটা, আর ফোরগ্রাউন্ড আছে এটা, এটাতে বোঝে না আপনি যেটা দিচ্ছেন সেটা, যেটা ভেরিয়েশন আছে নাকি নাকি সব সেম, সব জায়গায় সেম দিচ্ছেন। প্লাস্টার একই তো দিচ্ছে। আচ্ছা তাহলে আমি ওয়ালটাকে বলছ, আমি ওয়ালটাকে বলছি একটু দেখি। হ্যাঁ ওটা প্লাস্টারের সাথে তো
আমি এই ওয়ালটিকে সিলেক্ট করলাম। এই ওয়ালটা, এই প্লাস্টারটা কি আলাদা করে বানায়? আলাদা করে বানাচ্ছেন, ওকে। আমি ওয়ালটা ধরতেছিলাম, দ্যাটস ওয়াই এটা রেজাল্টটা প্রপার আসতেছিল না। এই যে প্লাস্টার, তাই তো? এই প্লাস্টারে আপনার ভিউ গুলোতে আমি একটা যাই, হ্যাঁ, select fill appearance, appearance কি আছে দেখি। Necessary unfinished, physically concrete, structural concrete, standard। নাও সময় আপনি কি নিয়েছিলেন? ব্রিক নিয়েছিলেন, ব্রিক নিয়েছিলেন। তাহলে যেগুলো ডিফল্ট ম্যাপ, আপনি যদি নিজে বানাতে চান, ডিফল্ট ম্যাপের হয় কি, ওর কোনো না কোনো একটা পয়েন্টে ব্রিকের কোনো একটা প্যাটার্ন দেওয়া আছে, আমি জানি পাবো, খুঁজলে পাওয়া যাবে। এই জন্য কেসে উচিত কি, যখন একটা নতুন নিজের ছবিটাকে করতে চান, তাহলে ব্রিক না নিয়ে সে আপনাকে পেইন্ট হবে না, আপনাকে পেইন্ট লেখেন, পেইন্ট, আর এটা হচ্ছে ইজিয়ার। ঠিক আছে, কেন আমি কথাটা বললাম? আপনি যদি ব্রিক নেন, ব্রিকের কোনো একটা বাম বা কিছু একটা কিছু কোথাও আছে, আমার খুঁজে বের করতে হবে, মানে এখানে তো ম্যাটেরিয়াল ম্যাপটা বসে আছে, আচ্ছা হ্যাঁ, এটা আমার দেখে বলতে হবে, এটা ইজিয়ার। আচ্ছা, এখানে আরেকটা একটু বলি, এখানে কিন্তু আরো একটা বিশাল লাইব্রেরি আছে, যে লাইব্রেরিটা কিন্তু অনেক সময় এক্সপ্লোর করা হয় না। এই যে লাইব্রেরিটা খেয়াল করছেন, এটা ইজিলি এরকম থাকে, আমাদের জালিও নাকি তলা একটা আছে, ক্লিক করলে কিন্তু এরকম চলে বেরোয় আছে। তাহলে প্লাস্টার, খেয়াল করছেন, প্লাস্টার, প্লাস্টিক, হ্যাঁ, মেটাল, তো এসি, এটা কি এসি ম্যাটেরিয়ালস, হ্যাঁ, পেইন্ট, সে আমি এই পেইন্টটা আপনি টান দিয়ে এনে এখানে একটা আছে ওটা, যদি আমি দিই যে ওয়াল টেক্সচার, কি নামে আছে, ওয়াল টেক্সচার অরেঞ্জ পিল লাগে, এটা আসলে বেসিক্যালি কাঠ পেইন্টের। ঠিক আছে, তো পেইন্ট, আমি যদি পেইন্ট সার্চ দিই, পেইন্ট, পেইন্ট আর কিছু আছে, যে পেইন্ট, এটা একটা, হ্যাঁ, ধর আমি এটাই দিলাম পেইন্ট। তাহলে এইটাকে এবার আমি যদি ডুপ্লিকেট করে করি, তাহলে অ্যাজ ইট ইজ একটা সবসময় রেখে দেওয়া, ডুপ্লিকেট ম্যাটেরিয়াল এন্ড অ্যাসেট, তাহলে এটা আমার একটা পেইন্ট আমার জন্য আমার মতো তৈরি করতে হবে। এই জায়গায় আমি লাভলি ওয়াল, 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 সে ওয়াল 2 3 আপনার একাধিক পেইন্ট থাকতে পারে, আর এখানে কালারটা চেঞ্জ করে সে আমি এটা গ্রে দিতে যাচ্ছি, তো আমি আপাতত এটাকে একটু গ্রে না দিয়ে এই এই বা এটাই রাখি, তাহলে আমার বুঝতে হবে যে পরিবর্তন ঠিক মতো হলো কিনা। এবার দিয়ে আমি এই ওয়াল ওয়াল এটা দিলাম, ওকে দিই, অ্যাপ্লাই, ওকে করি, ঠিক আছে, ফিল্ড চেঞ্জ করি, তো চেঞ্জ হয়ে গেছে না। এবার আমি এটাকে যদি একটু খেয়াল করে দেখেন, যাই অ্যাপসে দেখতে পাচ্ছ এটা, তো প্রিন্টটা কিন্তু প্রপার প্রিন্টিং হয়ে গেছে, ঠিক না? তাহলে হয় কি, ম্যাটেরিয়াল তো ডিফল্ট ওয়াল দিচ্ছে, পিকের জন্য একটা পিক দিচ্ছে, হ্যাঁ, পেইন্টের জন্য পেইন্ট দিচ্ছে, তারপরে টাইলসের জন্য দিচ্ছে, বিভিন্ন জিনিসের জন্য দিচ্ছে। তো আপনি যদি যেটা জন্য দিচ্ছে ডিফল্ট যদি কাজ করেন, কাজটা ইজিয়ার হবে, আউটপুটটা বেটার আসে। ঠিক আছে, ওইটাতেও হবে, কারণ ওইটা আমার ঘেটে দিতে হবে কোথায়, কোনো না কোনো একটা বাম ম্যাপটা দেওয়া আছে, ওই বামগুলোর কারণে ওই ব্রিকের বামটা আসছে। আচ্ছা, তারপর আমার দুধটা জল গ্লসের, এটা আসলে ওই ম্যাপিং, ম্যাপিং এর ব্যাপারটাই, অর্থাৎ টেক্সচারিংটা, এই টেক্সচারিংটাই এডিটে গিয়ে আপনি যে টেক্সচার দিচ্ছেন, মোজাইক এটা দিচ্ছেন না, রেড, তাই তো, এটা গ্লসিনেস, এর প্রপার্টিজ গুলো লিখতে হবে, অ্যাপিয়ারেন্সে গিয়ে কোনটা গ্লসিনেস, রিফ্লেকশন দিয়েছেন গ্লসিনেস, এটা পাওয়া ফেলতে হবে, বুঝতে পারছেন? এই প্রপার্টিজ গুলো যদি ঘাটাঘাটি, রিফ্লেক্টিভিটি আদৌ হবে কিনা, হ্যাঁ, সে কাটার উপর এই জিনিসগুলো চেক করতে, বাম, ওই যে বাম সকালে দেখলাম আপনার বিগ্রিটাকে সম্ভবত বামটা রয়েছে, তো এগুলো দেখতে হবে আর কি গুলা, হ্যাঁ। তা এই যে আমি গ্লসিনেস এতটুকু যেন কয় ফেললাম না, নন মেটালিক, মেটালিক, এই যে আমি এতটুকুর কারণে দেখেন
এই যে আমি এটাকে 10 বা 11 করলাম, এটার একটা ইম্প্যাক্ট কিন্তু আপনি পাবেন এখন। হ্যাঁ, দেখছেন, বুঝতে পারছেন? ওইটা ফেড হয়ে গেছে না? তো এটা কন্ট্রোল করবে আপনার ভিউ অনুযায়ী। কারণ এগুলো না স্পেসিফিক না, সানলাইটের অবস্থানের কারণে, হ্যাঁ, আপনার আশেপাশে এনভায়রনমেন্টের কারণে সবকিছু উপর ইম্প্যাক্ট ফেলে। হ্যাঁ, তারপরে আমি মানে অ্যাপ্লিকেশন গুলো হাইড করে দিতে পারি, আবার হাইড করে দিতে পারি না, হাইড গুলো হাইড করে ওটা আমি খুঁজে পাচ্ছি না। টেম্পোরারি হাইট আনহাইটটা সিঙ্গেল ক্লিকে করা যায়। এটা কি কিরকম? ফর এক্সাম্পল, আমি চাচ্ছি যে এই ডোরগুলো একসাথে হাইট হয়ে যায়। আমি এই ডোরটা সিলেক্ট করার পর আইসি এভাবে উপর সবগুলো সিলেক্ট করে আমি এটাকে এখন এলিমেন্ট আকারে মানে পার্মানেন্ট হাইট করতে গেলে আমি এইচ ই দিব, তাই না? আর আমি যদি মনে করি না শুধু এই ডোর করে যাবে, সিলেক্ট করার পর এইচ স্পেস বার যদি আমি দিই, এইচ স্পেস মানে এইচ দিয়ে যদি স্পেস বার যদি দিই, তাহলে ওই ক্যাটাগরি যত আছে ডোর বলতে যা কিছু সবই সে কি হচ্ছে হাইট হচ্ছে, টেম্পোরারি হয়েছে, রেড স্ক্রিন দেখতেছে না। যারা হোয়াইট ব্যানারে কাজ করে তারা যেহেতু অন্য কালার দেখাবে। হ্যাঁ, কিন্তু খেয়াল করতে হবে এটা টেম্পোরারি। আমি এই চাপ দিলে আমার সময় চলে আসবে। হাইড রিভেইল, এটাই তো নাকি? টেম্পোরারি যখন আমরা হাইড করি তখন প্রিন্টিং আসবে না, প্রিন্টিং আমরা যে দুটা না, টেম্পোরারি হাইড করলে ও প্রিন্টিং এর সময় একটা টেক্সট বার দিবে, কমান্ড বার দিবে যে এরকম কিছু যদি হাইড আছে, আমি কি হাইড অবস্থায় প্রিন্ট করবো না হাইড ইগনোর করবো নাকি ইগনোর করবো না, ওটা আপনি ইয়েস এর উপর ডিপেন্ড করবো এটা হবে কিনা। ঠিক আছে? ধর আমি এখানে অনেক কিছু ধর সাইড আছে, বাউন্ডারি ওয়াল আছে, আমি অনেক কিছু হাইড করছি, হ্যাঁ, তাহলে আমার আনহাইড করা লাগবে, ধর সব কিছু কোনো একটা ভুলেছে বা তখন আমি সিএজি সব কিছু আনহাইড করতে পারবো। হ্যাঁ, পারবেন, কিন্তু কথা হচ্ছে আপনি যা হাইড করবেন, সে আমি এটাকে হাইড করছি, এটাকে আমি হাইড করলাম, তবে আমি এটাকে আমি হাইড করলাম, তো 10 আমি হাইড করলাম। আমি আবার আড়াই করতে গেলে এই চার থেকে যা যা হাইড করছি সব একবার বেড়ে যাচ্ছে। আর পার্মানেন্ট হাইড করতে আমাকে এটা অন করে দিতে হবে কোনটা আমরা হাইড করতে চাই। ক্লিয়ার? যদি যদি এইচ ই মানে আমি যদি পার্মানেন্ট হাইড আকারে যে হাইড করি, তাহলে আমাকে এভাবে করে অন করে একটা করে দেখতে হবে। আচ্ছা, এছাড়া আমি ডিটেলটা আমরা ড্রয়িংয়ে তাহলে থাকি কাট আউটটা দেখতে পছন্দ করি, এখানে ধরো আমি সেকশন নিলাম আর কিছু একটা চলে আসছে, সামনে চলে আসছে না, আসবে না। যদি আসে যে আপনার সেকশন ধরার মিস্টেক আছে, কি চাচ্ছেন আমাকে বলেন? হ্যাঁ, ওই শীতে মানে লাস্টের ইয়াতে স্পেয়ার শীতে সেটা আচ্ছা, সেটা স্পেয়ার হুম। আমরা ধরেন আরো সুন্দর করে সেকশন গুলো পুরো সেকশনটা করে এটা আমরা দেখতে বুঝতে হবে এটা ইউসুফের সিঁড়ি, তো আমাকে এখানে একটা নিতে হবে, এখানে একটা নিতে হবে, তিনবার নিতে হবে এটা, রাইট? আচ্ছা, দেখুন চলে আসতেছে, কারণ এটা প্রপারলি ধরা হয় না সেকশন লাইন। না না, আমি দেখা দিচ্ছি। হ্যাঁ, সে আমি কোথায় আমি এখানে 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 আসি। সেকশন যে লাইনটা নেওয়া হয়েছে, এই সেকশনটা রেঞ্জ হচ্ছে এই পর্যন্ত, তাই না? আমি যদি টেনে যদি 0 করে দিই, ও শুধু কাট লাইনটা দেখাবে, এরপর দেখাবে। এটাকে আমি কেটে যদি এখানে করে দিই, আর এটাকে কেটে যদি আমি এখানে নিয়ে আসি, তাহলে ও যতটুকু ও প্রজেক্টেড থাকবে ও ততটুকু পর্যন্ত দেখবে। আমি প্রত্যেককে কি করছি, প্রজেকশন গুলোকে 0 করে দিচ্ছি না, খেয়াল করছেন? ওকে আমি টেনে এখানে দেখাই দিই, তো ও এখানে আছে, এখানে আছে, ও এখানে আছে, কেউ প্রজেক্টেড দেখতেছে না, কিন্তু আমার লাগলাম টেনে বের করে আসতে পারবো। এই যে বললাম, এটা রেজাল্টটা কি, এবার স্ট্যাটিতে হয়ে যায়। স্ট্যাটিতে গিয়ে এবার আমি এটাকে একটু দেখি আগে, এটাই তো খুঁজতেছেন।
তো এটা যদি খুঁজে না ডিটেল ফাইন বা রিয়েল মোডে দেখি, ঠিক আছে, তাই তো আপনার এটাকে আমি আরেকটু করি, এটা আপনার ম্যানেজে গিয়ে মনে আছে আপনি স্টাইলে দিয়ে দিলে আমি আবার স্টেয়ার খুঁজি, স্টেয়ারে আমি ওকে বললাম যে আমি এটা রেড দিতে চাই, তাহলে কাটিংটা রেড চলে আসলো, ঠিক আছে না? এই জায়গাগুলো কিন্তু ঠিক করতে হবে অবজেক্ট স্টাইলে, বিম স্ট্রাকচার ফ্রেম, তাই তো? স্ট্রাকচার ফ্রেম যেটা আছে বিমকে এখানে স্ট্রাকচার ফ্রেম নামে আমরা চিনি, তাই না? স্ট্রাকচার ফ্রেম এটাকে আমি রেড আকারে দেখি, তাহলে পার্মানেন্টলি সব জায়গায় সে রেড দেখাবে, তাহলে কিছু চলে আসছে, রাইট? স্ল্যাব আমার ফ্লোর নামে যাবে, তাই তো? ম্যানেজে ফ্লোর এটাকে আমি রেড নামে চিনি, তাহলে খেয়াল করে দেখেন এই যে এবার এটা বিউটিফুল লাগবে কখন, প্রেজেন্টেবল, ওই প্রফেশনাল লুক কখন আসবে, আপনার গ্রিড যেগুলো আছে এগুলো সবগুলো আমি সিলেক্ট করি, এটাকে আমি একটু কি করলাম আফটার করলাম, পিন করলাম, সবগুলো পিন আছে, পিন মোডে আছে, ওকে। এবার আসি এখানে আমার সেকশন লাইনগুলো দেখাটা আমার জরুরি না, হাইট এলিমেন্ট এটা পার্মানেন্ট হাইট করে রাখবো, শুধু এই ভিউ গুলো সেটা হাইট হবে, এই গাড়িটা দেখাটা আমার জন্য ইম্পর্টেন্ট না, ঠিক আছে? আচ্ছা আমি যেটা বলতে চাচ্ছিলাম, এবার জয়েন্ট কমান্ড দিয়ে এটার সাথে আমি এটাকে দেখাই দিব, এবং জয়েন্ট কমান্ড এটার সাথে আমি এটাকে দেখাই দিব, এখানে প্লাস্টার ছিল, প্লাস্টারটা হয়েছে ব্রিক ওয়ালটা হয়ে গেল, ঠিক আছে? খেয়াল করে দেখুন প্লাস্টার যেহেতু বাইরে আছে এটা টানা চলে গেছে, হ্যাঁ, মাঝখানে রেখে রেখেছে, তাহলে এটা অনেক বেশি প্রফেশনাল লুক না, বুঝে গেছে? জাস্ট এটাকে ঠিক করে নিতে হবে, সেকশনে আমার এভাবে করলে আমার রিয়েল সিনটা চলে আসবে, ঠিক আছে? এরপর কি আমি প্রথমে হচ্ছে রেকর্ডটা করছি, হ্যাঁ, এরপর আমি ফার্স্টে করছি, এরপরে আমি যখন ওয়ার্কিং ড্রয়িংটা এটা মেজারমেন্ট করছি, কিছু হচ্ছে দেখা যাচ্ছে যে মানে ইনার ফিনার ইচ্ছা কিছুটা হচ্ছে সেন্টার, আমি যখনই এজ দিচ্ছি তখন আচ্ছা আচ্ছা আমি দেখা দিচ্ছি এটা, ওয়ার্কিং ড্রয়িং স্যার ওয়ার্কিং ড্রয়িং এ আমি যাই, তাহলে স্যার এটা ডাইমেনশন ধরে এখানে, কিছু ওয়ার্ক আছে, কিছু স্যার আমি ডাইমেনশন দিচ্ছি, ডাইমেনশন থেকে এটা আমি এখানে নিতে পারছি, এখান থেকে এটা নিচ্ছে সেন্টার দিচ্ছে, আমি যেটা সেটাই নিতে পারতেছি, অসুবিধা কি? এটা কেন হয় এই জায়গাটা যখন কমান্ডটা নেওয়ার পরে এটা অবশ্যই সেন্ট্রাল কোড থাকে, তখন হয় কি এখানে জিরো সেন্টার নিচ্ছে, তখন ফেসার নিচ্ছে না, তখন এই জায়গাটা কি করতে হবে, যখন ডাইমেনশন দিয়ে না ডাইমেনশন কমান্ড নিয়ে এই কোডটাকে তখন একটা ফেস দেখাতে হয়, যে ওয়াল ফেসেস, পার্কিং এর পাশে যে ওয়ার্ড আছে ওইটাতে আমি কোনটা ওয়ালটা, এটা 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 না? এই যে এটা দিচ্ছে অথবা এটা দিচ্ছে অথবা এটা দিচ্ছে, হ্যাঁ হ্যাঁ, ভিতরে এটা কি ওয়াল, এটা কি এই লাইনটা কি, এটা তো ওয়াল না, লিনিয়ার ডাইমেনশন, একটা ডাইমেনশন লাইন কোনোভাবে টানছেন সেটা লম্বা হয়ে গেছে, তো এটা তো ওয়াল না, ওটা কেন নিচ্ছে কোনো অবজেক্টই না, আমি বুঝতে পারছি। আচ্ছা আমি এটাকে মুছে দিই, ডাইমেনশনটা মুছে দিই, কেমন? এই দেখেন এখানে তিনটা লাইন ছিল, এখন দুটা লাইন হয়ে গেছে ডাইমেনশন মোছার সাথে সাথে, সো এখানে আপনার মিস্টেক, এটা ডাইমেনশন আপনি যখন নিচ্ছেন তো কার সাথে কার নিচ্ছেন, এটা এটা ওয়াল ফেসেস, ভিতরে একটা কোড চাচ্ছে না, এটা ট্যাপ দিবেন, হ্যাঁ, এটা এটা যখন অবশ্যই জয়েন্ট কমান্ড দিচ্ছেন তো ও একটা পার্টিশন করে ফেলছে, এই জন্য আমি প্রেফার করি কি জানেন, আমি প্রেফার করি হলো আপনারা যখন প্লাস্টারের কাজগুলো করবেন বিল্ডিং এ, আমি আমার প্রজেক্টে যেটা করি আমি এক্সটেরিয়র ওয়ালের জন্য আসলে প্লাস্টার গুলো কনসিডার করি, হ্যাঁ, আর যে ওয়াল গুলা
বাইরে থেকে দেখা যায়, যেমন বারান্দার কি হয়, সামনে একটা ফেস থাকে বারান্দার, তাই বারান্দার প্রজেকশন থাকে, কিন্তু বারান্দার পিছন থেকে একটা ওয়াল থাকে না, তো এই ওয়ালটা কিন্তু সে এক্সটেরিয়র ওয়ালিং, কারণ এটা বাইরে থেকে দেখা যাচ্ছে। তো যে ওয়ালগুলো সবসময় বাইরে থেকে দেখা যায় সেগুলো প্লাস্টার ওয়ার্ক করি, তাও করে আউটসাইড, ইনসাইড না। আর ইন্টেরিয়র আমি ইউজুয়াল করি না। কেন করি না, আমি প্রবলেম বলি, কারণ আমরা যখন একটা ওয়াল থিকনেস হতেছি, আমরা বলতেছি কি 5 ইঞ্চি অ্যাপিয়ারেন্স করতেছে, এটা বেসিক্যালি হয়ে যায় 6 ইঞ্চি, 6 ইঞ্চি হয়ে যায় না। তখন কি হয়, আপনি যদি প্লাস্টারটা যদি আগে থেকে মাথায় রেখে যদি কাজ করেন, ধরেন আপনি করলেন যে না আমি চাচ্ছি যে আমি অ্যাকুরেটই করবো, আমি 1000% অ্যাকুরেট, আমি কোনো ভুল চাই না, অসুবিধা নেই। তাহলে ডিজাইনের শুরুতে আপনি ওয়ালটাকে 6 ইঞ্চি ধরে ডিজাইন করেন, তখন প্লাস্টারটা দিবেন না, মানে ওয়াল থিকনেসটাকে 6 ইঞ্চি ধরে আপনি সমস্ত মানে 6 ইঞ্চি এদিকে ওয়াল, এক্সটেরিয়র যে 10 ইঞ্চি হয় সেটা হয়ে যায় কত, সে 12 ইঞ্চি পর্যন্ত হয়ে যায় প্লাস্টারের পরে, তাই না? আউটসাইড ওয়াল গুলো এক্সটেরিয়র ভালো ডেভেলপার যেটা করে, বা 10 ইঞ্চি ওয়াল যেগুলোকে আপনি 11 ইঞ্চি অথবা 12 ইঞ্চি মধ্যে আপনি হিসাব করেন, করে সেভাবে করেন কাজ। তাহলে যেটা হবে, আপনি ফার্স্টে প্লাস্টার দিবেন না, প্লাস্টার ছাড়াই ওর জেনারেট সাইজ এটা দিবেন। এরপর ধরেন ক্লায়েন্ট সাথে বসে আপনি প্ল্যান ডেভেলপ করতেছেন, হ্যাঁ, ক্লায়েন্ট পরিবর্তন দিচ্ছে, চেঞ্জ হচ্ছে, কানেকশন হচ্ছে, চেঞ্জ হচ্ছে, কানেকশন হচ্ছে, বাড়ানো হচ্ছে, সব লক হয়ে গেল। যখন পুরো জিনিসটা লক হয়ে গেল, ক্লায়েন্ট যখন ওকে করলো, ক্লায়েন্টের রুমের কতগুলো মেজারমেন্ট সে আপনি তাকে ডিক্লেয়ার করছেন যে আপনার রুমটা হচ্ছে 10 ফিট বাই 10 ফিট, 10 ফিট বাই 12 ফিট। অল অফ এ সাডেন আপনি যখন এদিকে প্লাস্টারের কারণে বলে দিবেন যে কোন একটা পাশে হয়তো 10 ইঞ্চি ওয়াল আছে, আপনি হয়তো প্লাস্টারের কারণে বলে দিন ভাই এটা 10 ফিট 10 ফিট ছিল, এটা তো এখন এটা তো এখন 9 ফিট 10 ইঞ্চি বাই 9 ফিট 11 ইঞ্চি হয়ে গেছে। কথা কথা বোথ প্লাস্টারের কারণে, তো এটা কি সে অ্যাকসেপ্ট করতে চাইবে? এটা তো সে চাইবে না। এই জন্য আপনি কি করবেন, আগে থেকে 6 ইঞ্চি ধরে আর ওদিকে 12 ইঞ্চি ধরে ডিজাইনটা করবেন। তাহলে যেটা হবে, রুমের ডাইমেনশন দিতে গিয়ে সব ক্লিয়ার মেজারমেন্ট আপনি যখন 10 বাই 10 থাকবে, আমি বোঝাতে পারতেছি কি, ক্লিয়ার মেজারমেন্ট আপনি 10 করতেছেন, কাকে কনসিডার করে? 6 ইঞ্চি বা 11 ইঞ্চি ওয়ালকে কনসিডার করে। পরে যখন সব ফাইনাল হয়ে যাবে, ওই 6 ইঞ্চি ক্যাটাগরিটাকে আপনি কি করবেন, এবং মডিফাই করে ফেলবেন। কি করবেন, আপনি কোর সাইজটাকে 5 ইঞ্চি দেখালেন, আর আউটসাইডে যেটা হাফ ইঞ্চি আপনি যোগ করে দিলেন, তাহলে ওর সাইজ কি হলো, সে 6 ইঞ্চি থাকলো, ভিতরে মেজারমেন্টের কোনো পরিবর্তন ঘটলো না। তখন জয়েন্ট কমান্ড ইন্টেরিয়রের জন্য এটা, তখন জয়েন্ট কমান্ড দিয়ে হবে না। ইন্টেরিয়র ক্ষেত্রে আমরা ওয়ালটাকে মডিফাই করে দুটা লেয়ার অ্যাড করে দিব। আর এক্সটেরিয়র জন্য আমরা কি করবো, প্লাস্টার যোগ করবো। আমি তো বাইরের মেজারমেন্ট দিই না, আমি কি দিই বাইরের মেজারমেন্ট? বাইরে আমি একটা এক্সট্রা লেয়ার যোগ করে দেবো। তাতে সুবিধা কি? সুবিধা হচ্ছে এক্সট্রা লেয়ার করলে আমার গ্রুপ লাইন থেকে শুরু করে যা কিছু আসবে ওইটার মধ্যে আমি পরে ক্রিয়েট করবো। পরে আমার মডেল মেকিং কোথাও গ্রুপ লাইনে আসলে কোথাও দিলাম না, আর মূল ওয়ালটাকে ডিস্টার্ব না করে ট্রিটমেন্ট গুলোকে আমরা ওটার মধ্যে সব করলাম। ক্লিয়ার? বুঝতে অসুবিধা আছে? কি অবস্থা, আপনি চুপচাপ কেন? করছেন কাজ করা হয়েছে? আচ্ছা, তো যেটা করতে হবে যে ফাইলগুলো সব আমাকে গ্রুপে শেয়ার করে দিতে হবে। আচ্ছা, এরপরে বলেন কোশ্চেনটা কি? আপনি দেখেছিলেন যে অ্যালাইন শুধু অ্যালাইন করা যায়, সেই ক্ষেত্রে একটা অ্যালাইনার আপনার যে মুভ মানে মুভ করা দিয়ে কোনো কিছু মুভ করলে সে পুরো কিছু ধরে চলে যাবে। আর অ্যালাইন কমান্ডটা হচ্ছে কি, স্যার আমি একটু দেখাই। ধরেন এটা একটা কলাম, এটা ক্রপ লাইনের বাইরে চলে গেছে। আচ্ছা, একটা কলাম নিলাম, একটা কলাম, একটা কলাম, একটা কলাম, এরকম করলাম। মুভ
মানে এম ভি বা এখানে মুভ যেটা আছে, মুভ চিহ্নটি আমি ক্লিক করে আমি যদি এখানে নিয়ে আসি, ও সরে আসলো। মুভ কমান্ডের মধ্যে একে এম ভি মুভ কমান্ডে আমি যদি এভাবে নিয়ে আসি, ও সরে আসলো। মুভ আর অ্যালাইন বলতে এ এল, আমি একটা লাইন দেখা দিয়ে বললাম যে তুমি একই একই অ্যালাইনমেন্টে চলে আসো। ওকে আমি একই অ্যালাইনমেন্ট, ওকে আমি দেখা দিয়ে বলতেছি যে মাল্টিপলটা ক্লিক থাকে তাহলে বারবার দিতে হয় না। ক্লিক করলাম, ক্লিক করলাম, খেয়াল করছেন সবাই কিন্তু একটা অ্যালাইনমেন্টে চলে আসছে, আর এক্স্যাক্টলি ওর পজিশনেই আসছে, এই ভার্টিক্যাল পজিশনে। আমি আবার যদি অ্যালাইন কমান্ড দিয়ে যদি বলি, ঠিক এবার সেন্টার পজিশন সবাই আসো, সবাই কিন্তু এক পজিশন, তিনটা কিন্তু এক জায়গায় আছে, একদম হুবহু একই জায়গায় ওরা আছে। আমি কি বুঝতে পারলাম? আমি যদি সবাই আনি, এবার তিনটা কিন্তু এক জায়গায় পাবো। ঠিক আছে? তো অ্যালাইন এন্ড মুভ, অ্যালাইন ইজ সামথিং যেখানে আপনি একটা রেফারেন্স লাইন দিয়ে দিলে, দেখানোর পর কোনটা রেফারেন্স লাইনকে দেখানোর পরে অন্য অবজেক্টকে যে পয়েন্টটা সে রেফারেন্স পয়েন্টে আসুক আপনি চান, সে অন্য অবজেক্টে সেই লাইনটাকে দেখা দিলে ও ঠিক ওই রেফারেন্সে সে চলে আসবে। ঠিক আছে? অ্যালাইন ইজ মানে অ্যালাইন তো সামথিং, এটাও একটা মুভ, কিন্তু কোনো একটা নির্দিষ্ট পজিশনে মুভ। হ্যাঁ, ঠিক আছে। এরপরে বলা যাবে ও ও ও ও থ্রি ডাইমেনশনাল। ওকে, থ্রি ডাইমেনশনালটা করতে গেলে কি করতে হয়, সে আমি থ্রিডিতে আমি চাচ্ছি যে এখানে এটা পার্সপেক্টিভ না, তখন এটা অর্থোগ্রাফিকে কাজ করতে হয়, তখন পার্সপেক্টিভ কাজ করা যাবে না। আমি চাই যে একটা ভার্টিক্যাল মেজারমেন্ট আমি এখান থেকে নিব, তাই তো? নিতে গেলে ডাইমেনশন কমান্ডটা যেটা আমরা নিই, নিলে ওকে তখন কি করতে হয়, আমি যদি এভাবে যদি বলি, ও কিন্তু নিবে না, ও হরিজন্টাল নিচ্ছে, ও মেজারমেন্টটা হরিজন্টালি নিচ্ছে। ওকে কি করতে হবে, আগে ঘুরাই দিতে হবে, ওকে একটা সারফেস, হ্যাঁ, ডাইমেনশন দেওয়ার পরে আমাকে ওকে একটা সারফেস দেখাতে হবে, যে ভার্টিক্যাল সারফেস, আমি ভার্টিক্যাল সারফেস বরাবর নিতে চাই। এখানে নেওয়ার পরে আমার ওয়ান ফেস প্রিফার, এখানে একটু আমি আসি, আর্কিটেকচার এসে সেট পিক প্লেন, আমি প্লেনটা ওটা আমাকে দেখাইতে হবে কোন প্লেন নিতে চাই। আমি নিতে চাইছি এই প্লেন বরাবর। ঠিক আছে, নেওয়ার পরে আমি আবার ডাইমেনশন কমান্ডটা নিয়ে আমি যখন এখানে নিলাম, খেয়াল করে এই দেখেন, হ্যাঁ, আমি আগে কি করছি, এখান থেকে পিকে প্লেন, এখান থেকে একটা প্লেন সিলেক্ট করছি, কোন প্লেন মানে কোন অ্যাঙ্গেলে কোন সারফেস বরাবর এটা যখন চলবে ডাইমেনশনটা আমি দিয়ে আমি জাস্ট এই সারফেসে দেখাই দিচ্ছি। এরপর এই সারফেসের যাই ডাইমেনশন দিয়ে নেবো, এবার সে এই সারফেস বরাবর নেবে। আমি এবার যদি দেখতে পাচ্ছেন এভাবে দিচ্ছে ভার্টিক্যাল, আমি আবার আরেকটা নেই, এখানে নেই, এখান থেকে পর্যন্ত বুঝছেন? এই তো, তারপরে আমার শীতগুলোতে একটা শীত তো একটা ড্রয়িং এখানে, একটা ড্রয়িং এখানে, আমরা সাধারণত মানে শীতগুলো সাধারণত একটা জায়গায় পয়েন্ট একটা জায়গা থেকে দেখতে সুন্দর লাগে। হ্যাঁ, মানে শীতগুলোতে একটা আমি দেখাই দিচ্ছিলাম এটা আমি করতে দেখছি দুটো প্রসেস আছে, একটা ম্যানুয়াল প্রসেস, একটা শীট পজিশনিং। আমি প্রথমে শীট লেআউটে পজিশনিং সিস্টেমটা দেখাই। সো ফর এক্সাম্পল, এই ড্রয়িংটা আমি সিলেক্ট করার পরে সেভ পজিশন, অর্থাৎ লেআউটের কাজটা লেআউটে, তো এই লেআউটে যেতে হবে, তারপর ড্রয়িংটাই সিলেক্ট করতে হবে, সিলেক্ট করে এটা অ্যাক্টিভেট হয় সেভ পজিশন। আমি দিয়ে যদি বলি এটা একটা নাম দিই যে প্ল্যানের জন্য আমি এই পজিশনটা সব প্ল্যানে চাই, শুরুতে সেভ করতে হবে, তারপর প্ল্যানে আনার সময় এরপরে এই পজিশনটা আমি 001 নাম দিলাম এটা।
ঠিক আছে। এবার এই প্ল্যানে যাই গেলাম আমি, যাওয়ার পর এটাতে আমি ওই এই পজিশনটা সেভ করছি, তো আমি ক্লিক করে ডাবল জিরো ক্লিক করে সাথে সাথে দেখেন একটু রয়ে গেছে, ঠিক ওই পজিশনে এসে নিয়ে ফেলছে। আমি আরেকটাতে যাই, হ্যাঁ, গিয়ে আমি এটাকে সিলেক্ট করি, সিলেক্ট করে এই ডাবল জিরো ওয়ানটা দেখেন ওইটা ভুল জায়গায় আসছে না, ভুল জায়গায় আসে না। আপনার এই টাইটেল বক্সটা ডানে সরে গেছে কোনো কারণে, এই জন্য টাইটেল বক্সটা অ্যাকুরেট জায়গায় রাখতে হয়। আর ড্রয়িং এর ক্রপ যখন নিবো একটা নির্দিষ্ট ক্রপ নিতে হয়, যে ক্রপটা সব জায়গায় সেম, ক্রপে যদি ছোট বড় করেন তো তোমার পজিশনটা বুঝবে না। এটা হচ্ছিল একটা প্রসেস। আরেকটা প্রসেস হচ্ছে রুলার সেট করা। প্রথমে একবার এনে ওকে পজিশনে সেট করে তারপর সেট করতে, কিন্তু আপনি কোন পজিশন চান ও তো জানবে না, এটা অটোমেটিক হওয়া পসিবল না। কেমন সেট, আপনি যদি মনে করেন না আমি একটা পাশে চাপাই দিব, আরেক পাশে আমার একটা লেজেন্ড থাকবে, বা আরেক পাশে আমার শিডিউলটা দিব, আমি উপরে চাপাবো নিচে যে শিডিউল থাকে অথবা বাইরে মধ্যে ডানা যা থাকে, এটা তো জানবে না। এই জন্য একটা পজিশন সেট করে সেট করবেন, তারপর যদি যে কোনো ড্রয়িং এর যদি পজিশন দেখাই দেন অটোমেটিক সেই পজিশন চলে যাবে। আর ক্রপটা শুরুতে এমন ভাবে দিবেন যে ক্রপটা সবার জন্য মোটামুটি একই রকম থাকে। ক্রপের সাইজ চেঞ্জ করলে কি হবে, আপনি যদি এই ক্রপের ধরনটাকে যদি পরিবর্তন করেন আউটলাইনটা ক্রপের, তো ও পজিশনটা কিভাবে সেট করবো, তো পয়েন্টটা রেসপেক্টে নেয়, তো কিন্তু ও প্রপার জায়গায় বসবে না। হ্যাঁ, বুঝতে পারছি। ধরুন আপনি দু একটা মানে হয় না 100 পেজের একটা ড্রয়িং এ আমার 10টা মানে প্ল্যান থাকতেই পারে, সেটা হয়তো ক্রপ আমার ভিন্নতা থাকবে। তো আমার 90টা ঠিক থাকবে, তো 90টার জন্য কোনটা বেস্ট ফিট করে সেটা আপনি করেন, ওই 10টা ম্যানুয়ালি আপনি অ্যাডজাস্ট করবেন। আচ্ছা, এটা আর ম্যানুয়াল আরেকটা প্রসেস আছে, সেটা যেটা হয় অ্যানোটেশনে, অ্যানোটেশন নাকি ভিউ ভিউ সেটা হচ্ছে আমি যদি এটাকে সিলেক্ট করি ড্রয়িংটাকে, ভিউতে যদি যাই তাহলে এই যে শিট গ্রিড বলে জিনিস আছে, এই শিট গ্রিড আমি যদি কমান্ড দিই শিট গ্রিড ওকে দিই, একটা গ্রিড তৈরি হচ্ছে, রাইট। এই গ্রিডটাকে এবার আমি আমার সাইটে এসব প্রজেক্টের রেসপেক্ট আমি যদি অ্যাডজাস্ট করি, এটাকে চাইলে আমার স্পেসিং 1 ইঞ্চি পরপর আছে, সেটা আমি যদি মনে করি এটা 4 ইঞ্চি পরপর হবে, সেটা অ্যাডজাস্ট করতে পারি। করার পরে এই শিট গ্রিডটা রেসপেক্টে এবার আমি আমার ড্রয়িংটা সিলেক্ট করি, ওই যে আমার যে টাইটেল বক্সটা, হ্যাঁ, সিলেক্ট করার পর মুভ কমান্ড নিয়ে আমি যদি এটাকে সিলেক্ট করি, আচ্ছা তার আগে হচ্ছে সরি ড্রয়িংটা তো 001 সেটা নানে নিয়ে যাবো, যদি নড়তেছে না, হ্যাঁ, এটা আমি একটা জায়গায় নিয়ে যাচ্ছি। আমি মনে করতেছি আমার ড্রয়িংটা ঠিক এই পজিশনটা সব প্ল্যানের জন্য বেস্ট, ঠিক আছে, মনে করলাম যে এটা বেস্ট। এবার আমি শিট গ্রিড নিচ্ছি, শিট গ্রিড সিলেক্ট করি, গ্রিড থেকে আমি শিট গ্রিড যেটা আছে, হ্যাঁ এই জয়েন্টটা ধরো না, এটাকে আমি ধরে দিচ্ছি কোথায়, স্যার এটা আমি ধরে এলাম, তো এই গ্রিডটা কি করবো অ্যাডজাস্ট করলাম, ঠিক আছে। এবার একটা পিন করে রাখি। এবার অন্য একটা ড্রয়িং আমি যাই, যাওয়ার পরে এখানে তলায় গিয়ে আমার এই যে ভিউ গ্রিডটা আগে নাম্বার যে দিয়ে দিই সে অ্যাক্টিভ হয়ে গেছে। এবার আমার ওই পয়েন্টটা ধরেছিলাম সেই পয়েন্টটা মিলাই দিই, এভাবে করে লেখা দিলে এটা একটা প্রসেস, দুটো প্রসেস বললাম। তাহলে আপনার প্রত্যেকটা শিটে ও ঠিক হুবহু সেম পজিশনে শিখে হ্যাঁ 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 করতে পারেন, ঠিক আছে। একটা হচ্ছে অটোমেটেড, যেটা কিন্তু 2026-এর আগে ভার্সনগুলো ছিল না। অটোমেটেডটা করলে আমার কষ্ট হয়ে প্রত্যেকবার দেখাতে হয় না, হ্যাঁ। আমি এখানে প্লাস্টারে হ্যাঁ হ্যাঁ আমি বুঝতে পারছি, হ্যাঁ হ্যাঁ। এইখানে প্লাস্টার যখন আপনি করছেন ওই প্লাস্টারটার যে ওয়ালটা আপনাকে বানাইছেন না, ওটার নাম আছে না, তা আপনি যেভাবে করে
ওয়াল শিডিউল বের করতেছেন, তো প্লাস্টার ওই নামটা যদি ইউনিক নাম থাকে, তো ওই নাম ধরে আপনি যদি ফিল্টার করেন সব নাম চলে আসবে, ওই ওয়ালগুলো চলে আসবে না। আমি বুঝতে পারছি কি? আমি এখানে একটা কোয়ান্টিটি দিচ্ছি, হ্যাঁ, নিউ কোয়ান্টিটি আমি দেবো ওয়ালের, কারণ কি প্লাস্টারটা তো বেসিক্যালি ওয়াল থেকে বানাইছি আমরা, ওয়াল, ওয়ালের লাগবে হচ্ছে আমার এরিয়া, ওয়ালে আমার লাগবে কি এরিয়া, তাই তো? আমি কি নিয়েছি, কার্টেন নিয়ে, সরি 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 সরি, ওয়াল, ওকে, এই যে এরিয়া দিতে হবে, ঠিক আছে। আর লাগবে কি বেস কনস্ট্যান্ট, কোন লেভেল ওয়াইজ লাগবে না। আচ্ছা, নেম, টাইপ, ঠিক আছে, কি টাইপের ওয়াল, ভলিউম ছেড়ে ভলিউম ছেড়ে, ঠিক আছে, এটা তৈরি হলো। তাহলে এবার দেখেন কোন লেভেলে আছে, বেস কনস্ট্যান্ট দিয়ে আমি পেয়ে গেলাম কি লেভেল ওয়াইজ, রাইট। তাহলে এই যে বিভিন্ন ওয়াল গুলো আছে না, ওয়ালের নাম 5 ইঞ্চি 10, এই যে ওয়ালের নামটা আছে না, আচ্ছা ওকে। তাহলে এবার আমরা একটু এটার এসে যাই, কোনটা আগে দেখতে চাই, টাইপটাকে আমি একটু আগে চাই, ভলিউমের আগে চাই, এটা হচ্ছে এরিয়া, বেস কনস্ট্যান্ট এভাবে চাই, হ্যাঁ। ফ্লো ওয়াইজ আছে না এখানে। আচ্ছা, এখন আমি একটু ফিল্টারে যাই, ফিল্টারে বললাম যে আমি প্রথমে চাই হলো, আমি যেগুলো দিচ্ছি সেই জিনিস দেখাচ্ছে। আমি বললাম যে আমি প্রথমে চাই টাইপ, হ্যাঁ, তারপরে আমি চাই হলো টাইপের পরে চাই কাকে, টাইপের পরে আমি বেস কনস্ট্যান্ট আকারে চাই, ওকে আমি ধরে দিলাম, ঠিক আছে। তো এখানে ফিল্টারে সরি, ফিল্টার না, একটা নাম, এই সর্টিং এন্ড গ্রুপিং, প্রথমে আমি চাই টাইপ, তারপরে আমি চাই বেস কনস্ট্যান্ট, ঠিক আছে, এই ওইটা আমি চাই, ঠিক আছে। তাহলে আমার 5 ইঞ্চি, এগুলো তো ফার্স্ট আছে 5 ইঞ্চি ওয়াল গুলো সব আসলো, হ্যাঁ, 5 ইঞ্চি ওয়ালের পরে এই 5 ইঞ্চি ওয়াল গুলা এই ফ্লোরে আছে, এই ফ্লোরে আছে, এরপরে 6 ইঞ্চি কোথায় কোথায় আছে, এভাবে করে একটা দেওয়া প্লাস্টার। এবার প্লাস্টার তাহলে কারা, এই প্লাস্টার, এখন আমি যদি বলি যে এবার শুধু প্লাস্টার গুলো চাই এখান থেকে, ঠিক আছে, অন্যদেরকে আমি চাই না, প্লাস্টারটা কি নামে আছে, এমএস প্লাস্টার 6mm, তাই তো, ওকে। তো আমি এবার এটাকে, এবার আমি যদি ফিল্ডে এসে যাই, ফিল্টারে যাই, আমি যদি বলি টাইপ ইকুয়াল টু, এটা না অ্যাকচুয়ালি এমএস প্লাস্টার 6mm, তাহলে শুধু ওই আছে আর কেউ নাই, বুঝে গেছে। আমি আসলে কি করলাম, ফিল্টারে হচ্ছে আমি কাকে চাই শুধু তাকে দেখাইছে, আমি যদি নাম দিতাম সবাইকে দেখাতো। আর সর্টিং এর মানে আগে পরে কিভাবে কাকে চাই, সর্ট করা মানে কিভাবে সাজানো, কোনটাকে আগে চাই কোনটাকে পরে চাই। আর ফিল্টার মানে আমি স্পেসিফিক যদি কাউকে চেয়ে রাখি, এখানে নাম করলেও সবাইকে দেখাবো, কিন্তু আমি এখানে স্পেসিফিক বলেছি যে টাইপ ইকুয়াল টু হচ্ছে এটা, তাহলে আমি একসাথে এটাই খুঁজতেছি, ওকে। তাহলে এটা চলে আসছে না, তাহলে এটা ভলিউম শো আসছে না যে, তাহলে আপনার যদি সিএফটি তে চান সমস্ত কিছু মিলে কিন্তু সে সেফটি দিচ্ছে, এবং এটা যদি সামারি চান তাহলে এবার আমি এখানে গিয়ে যদি আমি গ্র্যান্ড টোটাল যদি বলি, তাহলে সে 138টা আইটেম আছে, এবং এটা যোগফল যদি বলি এটা দেওয়া যায়, একটু দেখতে হবে সামটা কিভাবে করে, কাউন্ট এন্ড কাউন্টস এন্ড টোটালস, টোটাল কাউন্টস এন্ড টোটালস। আচ্ছা, এটাকে আপনি এক্সেল শিটে করলে এটা স্টার মান দেখেন কত সেফটি বেড়ে যাবে, তাহলে আপনার টোটাল 5টা সেফটি পেয়ে গেছেন আপনি। তো টোটাল 5টা সেফটি জানলে তো আপনি অটোমেটিক বুঝে যাবেন সিমেন্ট কত বালি কত, রেশিও ওয়াইজ ভাগ করলে, ঠিক আছে। এখন হচ্ছে
ঠিক আছে, অবশ্যই দেখবে এটা। সত্যি মজার কথা কি, আমি যে নতুন করে কিছু যে বানাইছি বিষয়টা তাও না, আমি একটা ডাউনলোড করে দিচ্ছি, আমি তো নিজে তো ফ্যামিলি বানাই নাই। হ্যাঁ, পিকচার তো আমি দেখাচ্ছি এটা। হ্যাঁ, হচ্ছে সাইজ বড় হয়ে যাচ্ছে বা বাইরে আমি হ্যাঁ। ও আচ্ছা, ইন্টারনেট কানেকশনের জন্য কি করতে হয় এখানে? পাসওয়ার্ড জানা আছে? কোনটা? এটাই তো। আমি বলি, আমি কিচেন এবং টয়লেট, রেসিডেন্সিয়াল বিল্ডিং এর ক্ষেত্রে, কিচেন এবং টয়লেট এই দুটো জায়গায় আমি 3D মডেল ইউজ করি এক্স্যাক্টলি। সময় নিচ্ছে তাদের একটু। হ্যাঁ, আপনার আপনার মানে পড়া চিন্তা মানে এসে পড়ে ফাইল তো সেভাবে দেওয়া যায় না, কিছু থাকে, রেস্ট্রিকশন থাকে ফাইলের ক্ষেত্রে। হ্যাঁ, কিন্তু 2D গুলো আমি কিভাবে দিই আর কোথায় পাওয়া যাচ্ছে আমি সেগুলো বলে দিচ্ছি, কোনো সমস্যা নেই। স্পেসিফিক আমি যদি বলি, যেমন এটা, আমি যেমন টয়লেট এবং কিচেন এগুলো একদম টু দা পয়েন্টে আমি 3D মডেল ইউজ করি। এটা কিরকম, সে ফর এক্সাম্পল ডাব্লিউসি। হ্যাঁ, ডাব্লিউসি দিলে এখানে আমি সরাসরি ডাব্লিউসি পাচ্ছি। হ্যাঁ, কেন আমি এটা দিই? কারণ দেখা যায় কি, আমরা যখন ক্লায়েন্ট মিটিং করি, সেই মিটিং এর স্পেসিফিক আমাদের একটা লিস্ট আছে, সেই লিস্ট অনুযায়ী আমাদের অফিস থেকে আমাদের যে কিউসি আছে, কিউসি ক্লায়েন্টকে মেল দিয়ে দেয়। ওর কাছে বলে যে আপনার রিকোয়ারমেন্ট কোনো কিছু স্পেসিফিক আছে কিনা, কমোড বেসিন, কোম্পানি ওয়াইজ। খুব পশ ক্লায়েন্ট যারা, অনেকে বলে আমার লোকা, কে বলে টোটো, কে বলে গ্রহি, ব্র্যান্ড সহ বলে দেয়। এই জন্য আমরা আসলে ডিফল্টটা ইউজ করতে পারি না। তখন আমরা কোম্পানির মডেল ধরে আমরা এখান থেকে নামাই, সেই মডেলটা আমরা ইউজ করি। ক্লিয়ার? এটা হচ্ছে কার জন্য? কিচেন টয়লেটের জন্য। কারণ বেসিন সিঙ্ক কি, এটা কি কেউ যদি বলে ভাই আমি কিন্তু মানে সিঙ্ক যেটা ইউজ করবো সেটা কিন্তু আমি ইয়ারটা ইউজ করবো, কি বলে নামটা তো ভুলে গেলাম। না, সুইচ তো আছে, সুইচের অবশ্যই সুইচের আছে, চাইনিজ অনেক ব্র্যান্ড আছে, বাট কিছু ক্লায়েন্ট আছে যে ব্লাঙ্কো, কেউ বলে যে ব্লাঙ্কো ইউজ করবো। ঠিক আছে, যেমন আমার এখন একটা ক্লায়েন্ট আছে, সে তার খুশি থেকে একটা ফ্ল্যাট নিয়েছে সে, আহ, একটা ফ্লোরে একটা ইউনিট, এটা ফিনল্যান্ড একটা প্রজেক্ট। হ্যাঁ, তো ওখানে 5টা টয়লেট আছে, সার্ভেন্ট টয়লেট সহ, 4 বেড স্ট্যান্ডার্ড। তার 4টা টয়লেটে 4টা কমন আমার স্পেসিফিক ধরে মডেল নম্বর বসাতে হয়েছে রিসেন্টলি। তো আমি কি এটাকে আরেকটা জায়গায় ইউজ করতে পারবো? এবং সেখানে তার একটা কমরের দাম আমি হিসাব করলাম 2,37,000 টাকা। ঠিক আছে, টোটাল সেন্সর টেন্সর এভরিথিং সবকিছু আছে, হিটিং সিস্টেম টিস্টেম সব। তো এখন এইটা কি অন্য আসলে ম্যাচ করবে? ইন জেনারেল ম্যাচ করবে না। কিন্তু যে ডেভেলপার, যদি আমরা অন্য জেনারেল বিল্ডিং করি, যে অনেক ডেভেলপার থাকে না, যে ও বলতে ভাই আমি ওটা স্পেসিফিক তার জন্য। কিন্তু এমনি অ্যাভারেজ ডেভেলপার আমাদেরকে বলে দেয় যে আমার ভাই, আমার কিন্তু এখানে সে লোকাল ব্র্যান্ড হলে বলে দেয় লোকাল, ওটা তো আমি এখানে পাবো না, লোকাল ব্র্যান্ডটা পৌঁছাতে পারে নাই। তখন আমরা ডিফল্ট সিস্টেম গুলো থাকি, আর যদি বলে দেয় সেটা আমরা ইউজ করি। হ্যাঁ, আর ইসের জন্য ওটা কি কি বলে, এই 2D 2D ফার্নিচার যদি আমি বলি, তাহলে কিন্তু এই যে 2D প্যারামেট্রিক, একটু 2D প্যারামেট্রিক ফার্নিচার। হ্যাঁ,
এই যে এখানে, হ্যাঁ এখানে আসলাম, এসব জায়গায় ঘাটলে এই কত হচ্ছে পেইড আছে, কত হচ্ছে আবার এই ভার্সনে যেমন এগুলো কি হচ্ছে ধরলাম ধরলাম আচ্ছা ঠিক আছে, ওকে আমি সেটা প্রসেস বলে দিচ্ছি। একটা ধরে যে কি এটা আমার কার্টেন ওয়ার্ক শিখছিলাম, কার্টেন ওয়ার্কে কি থাকে, অ্যালুমিনিয়াম ফ্রেম থাকে, মাঝখানে গ্লাস থাকে, তাই তো? আমি গেটে যে একটা কার্টেন ওয়াল যদি বসাই, ডুপ্লিকেট করে দেবো যেন মূল কার্টেন ওয়ালটা যদি ডিস্টার্ব না হয়, এটাকে আমি মডিফাই করে গেট বানাবো, এই জন্য ডুপ্লিকেট করবো। করে এবার গ্লাস থেকে আমি নান করে দিব, না নান করে দিব, ফাঁকা হয়ে গেল যদি ফাঁকা দেখতে চাই। আর যে এসিপি অন্য কিছু দিতে চাই সেটা অন্য ম্যাটেরিয়াল দিতে পারি। এবার কার্টেন সেকশনের বক্স গুলোকে সাইজ চেঞ্জ করে আউটার ফ্রেমটাকে আমি মোটা করে দিলাম, ইনার সেকশনকে আমি চিকন করে দিলাম, স্পেসিং ঘন করে দিলাম, ভার্টিক্যাল দাঁড়ায় গেল, তাই না? বা হরিজন্টাল করে দিলাম। তো এটাতে রেলিং বানানো যায়, এটাতে গেট বানানো যায়। কারেন্ট সেকশনটা একটা ম্যাজিক্যাল জিনিস, এটাতে অনেক কিছু করা যায়। আবার কারেন্ট সেকশনটাকে যদি আমি একটা ফ্রেম মানে গ্রিড সিস্টেম যদি আমি বানাই নিই, তো ওটাকে আমি বিভিন্ন রকম ফ্রেমিং করতে পারি। এটা একটু কারেন্ট সেকশন একটু ইনডেপথ অনলাইনে স্টাডি করতে হবে, কেমন গেট এটা আসবে। এটা হচ্ছে ট্রিক নাম্বার 1। আর যদি আমি শর্টকাট খুঁজি, রেডিমেড বসে দিব, তাহলে স্কেচআপের ওয়ার হাউসের যে মডেল গেট থেকে আলাদা আলাদা করে এটাকে কিন্তু 3ds বা FBX এরকম কিছু মডেল হিসেবে সেভ করা যায়। সেটা রেভিট সরাসরি অথবা IFX রেভিটে সরাসরি ইম্পোর্ট করা যায়। ইম্পোর্ট করে এটা স্কেল সাইজ ছোট বড় করে এটাকে, বা রেভিটের সাইজ অনুযায়ী ছোট বড় যদি আমি স্কেচে অ্যাডজাস্ট করে রেখে ওইটা সরাসরি বসে দেওয়া যায়। এটাও কোনো সলভ, এটা ইলিভিশন দেখাবে, সেকশন করা সব, এটা দিয়ে কিন্তু সবকিছু করা যাবে। বাট এটাতে যেটা হবে না সেটা হচ্ছে রেভিটের যে প্যারামেট্রিক টাইপ হয় না, স্পেস ছোট করা বড় করা ডানে বাঁয়ে করা যায়, হাইট ছোট বড়, এই জিনিসটা হবে না, স্ট্যাটিক একটা জিনিস হবে। বাট যদি কখনো টাইমের শর্টেজ থাকে, এটাও একটা সলিউশন, এটাও অনেক ক্ষেত্রে ইউজ করে থাকি। তারপরে এলিভেশন না, তাহলে আপনাদের ফাইলগুলা যেহেতু সার্টিফিকেটের ব্যাপারে আমাকে বলা আছে যে যাদের ফাইল লাইন বুঝে পাবো, ওইটার একটা আপ টু দ্য মার্কেট স্ট্যান্ডার্ড আসলে যেগুলোকে আমি প্রসেস করবো। আপনাদের ফাইলগুলোকে গ্রুপে শেয়ার করে দিবেন, আমি স্টাডি করবো, দেখবো। এবং যদি দেখেন যে কোনো বছর হোয়াটসঅ্যাপে পাঠানো যায়, 200 MB পাঠানো যায়, আমি 500 MB 550 MB কিন্তু পাঠাইছি, ডকুমেন্ট আকারে দিতে হয়। হ্যাঁ, একটা তো ওই প্রসেসে দিয়ে দিলে যেটা হবে, আমি ডাউনলোড করে ওটা নিয়ে কাজ করবো, পরে ওরা হয়তো মুছে দেবে যদি ফাইল বেশি ভারী হওয়ার কারণে। আচ্ছা, আর আরেকটা প্রসেস হচ্ছে যদি এটা উই ট্রান্সফার করে দেন, সেটাও হতে পারে। দেন সমস্যা, ড্রাইভ দিয়ে গ্রুপের লিঙ্কটা দিয়ে দেন, আমি ওখান থেকে ই করি, প্রবলেম নাই। যে কোনো প্রসেস হোক আমার কাছে পৌঁছান, আমি এটা দেখি, দেখে এরপর আমার ফরেস্টটা পারে। তো আজকে অফিসিয়াল আজকে আমাদের লাস্ট ক্লাস ছিল। তো ফাইনাল 3 জন আমি লাস্ট 3 আমি পেলাম। তো এটা আমার কাছে আনএক্সপেক্টেড না, কিন্তু আমি এটা এক্সপেক্টেড। তো আমি আচ্ছা, হয়তো রবীন্দ্র সেটাকে ডাউন আমি যাই না, বাট এটা আপনাদেরই চয়েস ছিল। আমি চেষ্টা করছি আপনাদের টাইমগুলোকে যথাসম্ভব পড়ার করতে। ক্লাসের বাইরেও আমি চেষ্টা করছি এডিশনাল ক্লাস দিয়ে আপনাদের যে জায়গাগুলোকে আমি বের করে নিয়ে আসতে। বাট আনঅফিসিয়ালি আমি মনে করি রিলেশনটা সবসময় থাকবে। আমি সবসময় মনে করি যে কোনো সমস্যা সুবিধা অসুবিধা থাকলে হয় কি, কর্মব্যস্ততা অনেক সময় দেখা যায় যে রেসপন্স প্রপারলি করা হয় না। তো আমার অফিসের অ্যাড্রেসটা পাশেই, তারপরে ওয়েলাপ আছে, আমি ওয়েলাপে ডাকে সবসময় আসি। যদি কখনো আপনারা যারা এভাবে একটা একটা করে ব্যস্ততা শেষ হবে, পুরোনো যারা আপনারা যদি কখনো মনে করেন যে কিছু ইস্যু ডিসকাস করতে হবে, একদিনের সময় দেন, আসলাম, এরকম ম্যাটার না।
সবাই মিলে করে একটা গ্রুপ যদি তৈরি হয়, টাইম মিলায় যদি কখনো হয়, আমি আসবার সমস্যা হয়, আপনার প্রবলেম গুলোর জন্য সবসময় আছে ইনশাল্লাহ। ঠিক আছে। আর যদি কখনো অতি ব্যস্ততার কারণে যদি দেখা যায় আমি আসতে পারিনি বা কিছু ইনস্ট্যান্ট আপনাদের হয়তো কোনো একটা সমাধান দরকার, যেটা আমি হয়তো কোনো কোনো ব্যস্ত করে আসতে পারি, আমি অফিসে আসতে পারি, আসলে দেখা যাবে যে আমার মুভ করা যদি ডিফিকাল্ট থাকে তখন আপনার আসলে ওখান থেকে প্রবলেম খারাপ করে সলভ করে দিতে পারবেন, প্রবলেম না। হ্যাঁ, তো এটাই গেল। আর যারা আসলে তাদেরকে পৌঁছে দেন তথ্যটা এবং ফাইলগুলো একটু বলবেন, আমি ওনাদেরকে তো ল্যাবকে আমি বলবো যে আমাকে যেন ফাইলগুলো যেন দেওয়া হয়। এই তো এই পর্যন্ত। হ্যাঁ, তো ঠিক আছে, তাহলে আজকে মনে হয় আমরা শেষ করি। ইনশাল্লাহ সামনে কখনো কোনো সময় দেখা হবে, কথা হবে। হ্যাঁ, ঠিক আছে, তাহলে থ্যাংক ইউ ভেরি মাচ। হ্যাঁ, লাস্ট ফাইলটা দিয়ে দিতে হবে। শেষ শেষ শেষ। ও সরি, আমি আমার বাড়ি গেছিলাম, আমি একটু পাশে মাসকে ফোন দিয়ে বেরিয়ে গেছিলাম, চিন্তা করবো নাকি গাড়িতে বসেছিলাম। ঠিক আছে, তো কার্ড আমি তারপরে অনলাইন। ঠিক আছে, আমাকে একটু আমি আমার কার্ডের সফট কপি আছে, আমি ডিজিটাল ভার্সনটা শেয়ার করি। ঠিক আছে, ওকে, থ্যাংক ইউ। ঠিক আছে, ভাই ডল লাগে রেকর্ড